আমি তারেক রহমান একটু বক্তব্য উল্লেখ করতে চাই। তিনি গতকাল এই বক্তব্যটি উল্লেখ বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। যারা এই কাজটি করেছিল তারা দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু এখন অন্য একটি গোষ্ঠী আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। জামাতের পক্ষ থেকে বা এনসিপির পক্ষ থেকেও একই ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। আপনি আসলে কি নির্বাচন বাধাগ্রস্ত করার বা নির্বাচন হতে না দেওয়ার কোনো বিষয় কি দেখছেন? ধন্যবাদ। একটা সরকারের সাথে থাকা না থাকা, তার পলিসি ওন করা একটা বিষয়, সেই সরকারকে আপনি রাইট ট্র্যাকে রাখা একটা বিষয়, এবং সেই সরকারের অনেক নীতির যদি আপনার মনে হয় যে এই নীতিটা পারফেক্টলি কাজ করেনি বা জনস্বার্থের পরিপন্থী, তার বিরুদ্ধে প্রতিবাদ করাটা এটি সংখ্যার বিষয় না। শামসুন্নাহর হলের ভিতরে পুলিশ ঢুকেছিল, কাজটি অন্যায় হয়েছিল। আপনি এটি নিন্দা করার জন্য আপনার ক্যাবিনেটে 40 জন মন্ত্রী না থাকলে আপনি নিন্দা করতে পারবেন না, ব্যাপারটা তা না। তারপরে ওই ঘটনার পরে আপনারা বহুবার একসাথে ছাত্রদল, ছাত্র শিবির এক মঞ্চে কথা বলেছেন, বক্তৃতা করেছেন, আন্দোলন করেছেন, রাজপথে ছিলেন, কিন্তু ওই ঘটনার প্রতিবাদ করেননি। ওই ঘটনার প্রতিবাদটা আজকে এসে কেন বলছেন এই কারণে যে বিএনপির যে ত্রুটিগুলো, অসংখ্য ত্রুটি আছে, সেই ত্রুটির সাথে এই বিষয়গুলোকে যুক্ত করে দেওয়া। তো আমি না হয়ে অন্য কোনো একজন মানুষ এসে যদি জিজ্ঞেস করে যে আপনি তো একসঙ্গে ছিলেন, সে এই যে অন্যায়গুলো বললেন, এই অন্যায়গুলো এখন কেন বলছেন? আওয়ামী লীগ থাকলে নিশ্চয়ই এটি বলতেন না, তখন বিভাজনটা হতো না। তার অর্থ হচ্ছে যে আমি অন্যায়টা খুঁজে বের করছি তখন যখন আপনি আমার সঙ্গে নাই। আপনি যখন আমার সাথে ছিলেন তখন সমস্ত অন্যায়গুলোকে, সমস্ত ভিন্নতাকে আমি কার্পেটের নিচে ঢুকিয়ে রেখেছি। নির্বাচন নিয়ে প্রশ্ন আছে নানা ধরনের, নানা জায়গা থেকে নির্বাচন ভণ্ডুল করা, বাধাগ্রস্ত করা, সেই প্রচেষ্টাগুলো আছে। এবং আগে শুনতাম যে ফ্যাসিস্টরা করছে, কিন্তু এখন বলছে আরেকটি নতুন গোষ্ঠী এখন আবার পরস্পর ষড়যন্ত্র করছে। যেভাবে অভিযোগ করছে, অভিযোগ কারা করছে? 1 বছর আগে যারা হাতে হাত মিলিয়ে একসাথে লড়াই করেছে, আচ্ছা তাদের মধ্যে এই বিভাজনটা কেন হলো? এটি কি নৈতিক নীতির প্রশ্নে? না, এটি হচ্ছে কৌশলের প্রশ্নে, ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা। আওয়ামী লীগ যখন, শেখ হাসিনা যখন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী ছিল, তখন রাজনীতির ধরন একরকমের ছিল, এখন যে প্রতিদ্বন্দ্বিতা ক্ষমতার ধরনা। তার অর্থ হচ্ছে যে আমার বেসিক জায়গাটা হলো পাওয়ার, আমাকে পাওয়ারে যেতে হবে। এবং সবার সাথে আপনার এই যে ইউনিটি থাকছে না, আপনি বেশি দিন একসাথে চলতে পারছেন না, বিএনপির যে অপরাধগুলো, বিএনপির যে ভুলগুলো, সেই ভুলগুলো আপনি এখন কেন বলছেন? বিএনপির যে অপরাধগুলো, বিএনপি তো 5 আগস্টের পরে ক্ষমতায় বসেছে। তার আগে বিএনপির পাওয়ারে থাকা অবস্থায় যে ক্রিটিকগুলো করছেন, বিএনপির যে সমালোচনাগুলো করছেন, শিল্প কলকারখানা বন্ধ করেছে, আপনারা মিলেমিশে বন্ধ করেছেন। 2002 সালের 30শে জুন আদমজি পাটকল আপনারা বন্ধ করে দিলেন, আপনারা তো একসাথে বন্ধ করেছেন, এক সরকারে ছিলেন। একের পর এক পাটকল, এখন বলছেন পাটকলগুলো সব খুলে দিব। এই পাটকলগুলো ওয়ার্ল্ড ব্যাংক, এডিবির প্রেসক্রিপশন নিয়ে কারা বন্ধ করেছে? তখন কি প্রতিবাদ করেছেন? তখন প্রতিবাদ তো করেননি। এখন বলছেন বিএনপি এই জায়গায় ত্রুটি করেছে। রাইট, বিএনপি তো অসংখ্য ত্রুটি, আপনার থেকে আমি বেশি বলতে পারি, কারণ আমাদের পিঠে বিএনপির চাবুকের আঘাতের দাগ আছে, আমাদের পিঠে পুলিশের মারের দাগ আছে। আমরা প্রতিবাদ করেছি, আপনারা করেননি, আপনারা একসঙ্গে ছিলেন। এখন যখন ক্ষমতার প্রশ্নে আপনার দ্বন্দ্বটা তৈরি হয়েছে, তখন আপনি বলছেন। এই কথাগুলো তো আমরা শুনতে আগ্রহী না। আপনারা তো বলেছিলেন যে গণ অভ্যুত্থানে আসেন, শেখ হাসিনাকে উচ্ছেদ করি, তারপরে আমরা একটা সমতার বাংলাদেশ করব। যে গণ অভ্যুত্থানের বেসিক যে স্লোগানটা ছিল বৈষম্যের বিরুদ্ধে, আপনি এই যে নির্বাচনী কার্যক্রমে আপনি বৈষম্যের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর কোনো ম্যানিফেস্টো দেখছেন? গ্রাম এবং শহরের যে বৈষম্য, শহরের মধ্যে গরিব মানুষ ধনী মানুষের যে বৈষম্য, সম্পদের বৈষম্য, ঋণ খেলাপির যে বিষয়গুলো আনছেন, তো বিএনপির এই যে নেতারা ঋণ খেলাপি, এরা সন্ত্রাসী, এরা অত্যাচারী, এটি কবে হলো? গত 1 বছরে। তার আগে ছিল না তারা খারাপ? গত 1 বছরে তারা খারাপ হলো? তো তখন তো পর্যন্ত সঙ্গে ছিলেন। যদি আজকে সঙ্গে থাকতো, আওয়ামী লীগের সাথে যেটা ছিল যে আমার সাথে থাকলে সঙ্গী, আমার বিপক্ষে থাকলে তুমি জঙ্গি, তো সেই ঘটনারই তো রিফ্লেকশন এখন দেখছি। বিএনপি এতদিন ভালো ছিল, এখন আপনাদের কাছে খারাপ কেন? মূল জিনিসটা ক্ষমতা। সেটি আসলে এতদিন ভালো ছিল, এখন খারাপ কেন, এই কথাটা সবাই প্রশ্নই বলছে। আতিক ভাই শুনেন, ভালো খারাপ ভালোর বিষয় যেটা বলি, আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা প্রত্যাশা করেছি।
আপনি বলুন তো 24-এর 5ই আগস্টের পরে পুরো দেশের দখল বাণিজ্য কাদের নিয়ন্ত্রণে? সরকারে আছে হলো আমাদের উপদেষ্টারা আছেন, মাঠের সরকার কাদের নিয়ন্ত্রণে বলুন? বাংলাদেশের কোনো একটা বাজার দখল জামাত ইসলামী করেছে কোনো নেতা কেউ বলতে পারবে? তার মানে সরকার দুই জায়গায়, মাঠে আর আমরা বলছি তো ঘরে। পুরো দেশের টেন্ডার বাণিজ্য, দখলবাজি, চাঁদাবাজি। শুনেন, আমরা তো মাঠে দেখি, আমরা কিন্তু মাঠের সাথে আমাদের কানেকশনটা আছে। বহু নেতা 1-1.5 বছরে কোটিপতি হয়ে গেছেন আমাদের চোখের সামনে থাকে। আমি নাম বললে তো কারো অসম্মান আমি করতে চাই না। এই টাকার উৎস কোথায় থেকে হয়েছে বলুন তো? ওই চাঁদাবাজি করেছেন, দখলবাজি করেছেন। আমরা আশা করেছিলাম যে একটা নতুন বাংলাদেশ, সবাই দেশটা গঠন করব। কারণ আপনি অতীতে সবাই আমরা খারাপ ছিলাম। আমরা আপনাদের জোটেও দেখেছি আমি বলি, কয়েকজন কোটিপতির আমরা সেখানে দেখেছি, নাম সেখানে দেখেছি। তারা তো আর ঋণ খেলাপি না। আপনি যেই দল 39 জনকে আপনি দিচ্ছেন হলো মনোনয়নটা, তার মানে আপনি নতুন বাংলাদেশকে ধারণ করতে পারেন নাই। আপনি 31 দফা দিয়েছেন, অনেক সুন্দর করবেন, কিন্তু আমার কাজের সাথে দফার কোনো বাস্তব মিল নাই। আপনার দলে কোনো শৃঙ্খলা নাই। এখনও মানে কিশোরগঞ্জ দেখলাম যে চেয়ার ঠেলাঠেলি হচ্ছে। তো আপনি একটা দলের ভিতরে আভ্যন্তরীণ ডিসিপ্লিন নাই। এখনও 91 জন প্রার্থী আছে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে অবস্থান করছেন ইলেকশনের মাঠে। তো আপনি যখন তাদের দ্বারা নতুন বাংলাদেশ প্রত্যাশা করবেন, এটা কিন্তু কখনো হয় না। আমরা সেই জায়গাতে কথা বলছি যে আমাদের সবাই, হ্যাঁ আমরা আমাদের জায়গাতে সংশোধন হব, অসুবিধা তো নাই, কিন্তু আমরা দেশের মানুষ যে প্রত্যাশা করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যদি সেদিকে আমরা আসতে না পারি, তাহলে আপনি সংস্কার প্রস্তাব অনুমোদন হবে। এই জন্য আমরা দেখুন, আমি একটা কথা প্রসঙ্গে বলি, যারা নিজেদের রাজনীতিকে পরিবর্তন করতে পারেন না কিংবা যাদের পক্ষে সম্ভব নয় পরিবর্তন হওয়া, তারাই কিন্তু এখন গণভোটের পক্ষে কথা বলছেন। আপনি দেখুন, একটা বড় দলের প্রধান এতগুলো রাজনৈতিক সভা করেছেন, কোনো এক সভাতে এক বাক্যে বলেছেন যে আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই। 24শে জুলাই আমাদের 1,500-এর মতো আমাদের মানুষ জীবন দিয়েছে, আমরা পেছনে ফিরতে চাই না, সবাই গণভোটে হাঁ দিবেন। দেখেছেন আপনি? তো যারা সংস্কার চায় না, যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায় না, যারা ক্ষমতা পাইলে আবার মুহূর্তের মধ্যে আবার হাসিনার জগতের বৈশিষ্ট্য ধারণ করবেন, সেটা তো আমরা দেখতে চাই না। দেখুন, এটা বাস্তব। আমি বলুন না কেন যে কেন গণভোটের পক্ষে আপনি হ্যাঁ বলবেন না? আপনি ইলেকশনে যাচ্ছেন না, ইলেকশন কীভাবে পেয়েছেন? যেই বিপ্লব না হলে আপনি ইলেকশন হতো না, হাসিনাই আবার থাকতো, তো আপনি আপনি নির্বাচনটাকে ওন করছেন, বিপ্লবকে আপনি ওন করছেন না। এবং বিপ্লবের যে প্রত্যাশা নতুন বাংলাদেশ সংস্কার হবে, ক্ষমতা ভারসাম্য হবে, সেটাকে আপনি মেনে নিতে পারছেন না। এটি তো আমাদের একটা রাজনৈতিক যে আমরা পরিবর্তন, তাই বোঝা যাচ্ছে। কিন্তু আমরা মনে করি দেশটা আমাদের সবার, প্রত্যেক দলকে রাজনৈতিক সহনশীলতা, সহমর্মিতা, আমরা মানুষ তা দেখতে চায়, সেটা করা উচিত। এবং আমি বলবো যে গণভোটের পক্ষে বিএনপিকে অবস্থান ওনারা ক্লিয়ার করেন এবং বলেন যে আমরা গণভোটে হাঁ দিব। মানে মানুষ যখন বুঝে ফেলেছে যে ওনারা গণভোটের পক্ষে না, তখন বলেন আমি কিন্তু হাঁ পক্ষে আছি। কিন্তু যদি দলীয় প্রধান কোনো বক্তব্য না দেন গণভোটে হাঁয়ের পক্ষে, আমরা ধরে নিব ওনারা আসলে সংস্কার চাচ্ছেন না, এবং ওনারা চান সংস্কারটা না হোক, গণভোটে না হোক, আবার ফ্যাসিবাদ আসুক, আবার বাংলাদেশ আগে জায়গায় যাক, আবার দমন নিপীড়ন হোক, আবার আধিপত্যবাদী গোষ্ঠী বাংলাদেশে আসুক। এটি বলছেন যে বিএনপি চাচ্ছে, সেটি বলছেন আপনি। তাই তো বোঝা যাচ্ছে। যদি আপনি গণভোটকে আপনি হাঁ না বলেন, যদি দলের প্রধান ব্যক্তি হাঁর পক্ষে একটা বক্তব্য না দেন, আজকে 6 থেকে 7 দিন চলে গেল, ধরে নেওয়া যায় ওনাদের পলিটিক্যাল স্ট্যান্ড হচ্ছে এটাই যে আমরা গণভোটের পক্ষে সরব কোনো ভূমিকা রাখবো না। যদি আমরা সুযোগ পাই, এই গণভোট, এই সংস্কার, এই জুলাই সনদ, থোড়াই কেয়ার। জি।